প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম মতপথের ভিন্নতা থাকলেও বাংলাদেশের সবাই একই পরিবারের অংশ। মতপার্থক্য থাকলেও শত্রুতা নেই কারো বিরুদ্ধে। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের আগে উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি অনেক গণমাধ্যমে যা বলা হচ্ছে তা নিয়ে ফারাক রয়েছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সত্য আর আমরা কোনদিন দেখব না। আমরা বর্তমানে দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে অংশ নেন একাধিক ধর্মীয় নেতা এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে বাংলাদেশের সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, রাষ্ট্রের জনগণের মধ্যে মত পথের ভিন্নতা থাকলেও পরিবারের মতো সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন খবরের পর সবাইকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এ সময় দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, পূজা তাই জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে, খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। প্রধান উপদেষ্টা বলেন, এখন নতুন করে সংখ্যালঘু অত্যাচারের কথা বলা হচ্ছে, বিদেশি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, অথচ এসব তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না। এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করবো? আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা, সবাই আলাপ করব। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে ধরতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায় যে এখানে গোলমাল করে সুবিধা হবে না। এর আগে বুধবার একই স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষের মধ্যে কোনো ধর্মীয় বিভেদ নেই, সকল ধর্মের মানুষ শান্তিতে আছে জানিয়ে ধর্মীয় নেতারা বলেছেন, পরাজিত শক্তি তাদের হীন স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। আর উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপপ্রচার দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও তাদের বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপ শেষে ধর্মীয় নেতারা জানান, দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, কারো অপপ্রচার কিংবা উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তারা। আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ। আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয়, আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথায় আমরা প্রচার করব, ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করব। আমরা দেশে ভালোবাসি, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ।
বর্তমান সরকার ভয়ের সংস্কৃতিতে বিশ্বাস করে না উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দেশের সকল নাগরিক যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে সেজন্য ধর্মীয় নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ঐক্যবদ্ধ থাকলে কারো অপপ্রচার দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না বলেও জানান তিনি। আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সাম্প্রদায়িকগত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় সম্প্রীতি সম্মেলনের আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী সোমবার ঢাকায় বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধান সহ ২৮ রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ব্রিফিংয়ে এ কথা জানান। ইইউর সব সদস্য দেশের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এই উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্ক আরও সুসংহত করবে বলে জানান তিনি। মুখপাত্র বলেন, আসন্ন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য রাষ্ট্রগুলো এবং ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ বাংলাদেশের সাথে সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীর আলাদা কয়েকটি অনুষ্ঠানে তারা বলেন, প্রতিবেশী দেশ নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে। তাদের এই তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালু স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল অপশক্তি ও পরিবেশগত আগ্রাসন মোকাবেলায় দেশের মানুষ ও সরকারকে একসাথে কাজ করতে হবে। পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে। লোয়ার রাইবেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু অধিকার রয়েছে, যেটা জাতিসংঘ স্বীকৃত। সেই অধিকারগুলো কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি। যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হবে। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ভারত। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে, মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমরা ওদের পণ্য বর্জন করব। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনোদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না। বাংলাদেশে অস্থিতিশীল ঘটনার জন্য ভারতের আশ্রয়ে শেখ হাসিনার কর্মকাণ্ডকেই দায়ী করেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকতে ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান
বিজনকান্তি সরকার এ আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যম টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। ভারত তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগকে হিন্দু বিদ্বেষী দল আখ্যায়িত করে বিজনকান্তি সরকার বলেন, দলটি ক্ষমতায় থাকার সময় কোনো সাম্প্রদায়িক হামলার বিচার হয়নি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের একটি অংশ ভুল বুঝে চিন্ময়ের পক্ষ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। নূর হোসেনের রিপোর্ট। মফস্বল ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বেশ কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসিতে অনুসন্ধানী সাংবাদিকতা কনক্লেভ এবং নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতা এবং অনুকূল পরিবেশ আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। গণমাধ্যম কর্মীদের বেতন নিয়েও উষ্মা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিকরা। এটা পয়সা ছাড়া হয় না, কেবলমাত্র আকাঙ্ক্ষার উপর নির্ভর করে না। তো এই বেতনে এবং দ্রব্যমূল্যের যে অবস্থা, এটাতে সংবাদকর্মীদের কাছ থেকে খুবই ভেতরে গিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা কঠিন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলোচকরা ভারতীয়দের মিথ্যাচার প্রতিরোধে দেশের গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। জনস্বার্থ প্রতিফলিত হচ্ছে কিনা, জনস্বার্থ তারা রক্ষা করছে কিনা, জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা, সেই টেস্ট যদি আমরা না রাখি, তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন, সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেইনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। বাংলাদেশে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতা সহ অন্যান্য ক্ষেত্রে বাস্তব পরিবর্তন কখনই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমি যোগ করব আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি নানা উপকরণের বিষয়ে যে গবেষণা হয় তা কৃষকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়কে আরও বেশি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্ম গেটে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় জায়গা কৃষি উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষি সরঞ্জাম সহ কৃষকের উন্নয়নে কৃষি সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। বলেন, নদী ভাঙনের পাশাপাশি কৃষি জমির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তাই মাটির উর্বরতা রক্ষা করতে হলে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া আগামী সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে বলেও জানান কৃষি উপদেষ্টা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে আরও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে এই হার বেড়েছে প্রায় 14%। তবে স্বস্তির খবর হলো, রপ্তানি আয়ের প্রায় 16% বেড়ে $11 বিলিয়ন দাঁড়িয়েছে। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 13.80%। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.39%। যদিও গেল অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.66%। অন্যদিকে মার্কিন ডলারের সংকট সহ বিভিন্ন সমস্যাকে পাশ কাটিয়ে রপ্তানি আয়ের পরিমাণ বাড়ছে। বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয়ের 80%ই আসে তৈরি পোশাক থেকে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী ওভেন পোশাক রপ্তানি 20% ও নিটওয়্যার রপ্তানি 12.8% বেড়েছে। এছাড়া নভেম্বরে হিমায়িত ও সাধারণ মাছ, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যের রপ্তানিও বেড়েছে। নবম প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট 2024-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 1 ডিসেম্বর থেকে 4 দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে 85 জন প্রফেশনাল গলফার ও 15 জন অ্যামেচার এবং 7 জন লেডি গলফার সহ মোট 107 জন গলফার অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ সময় টুর্নামেন্টের স্পন্সর প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। আজ 6 ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস। গণ আন্দোলনের মুখে 1990 সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এর মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ 9 বছরের স্বৈরশাসনের। মুক্তি পায় গণতন্ত্র। সামরিক আইন জারির মাধ্যমে 1982 সালের 24 মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এইচ.এম. এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এরশাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেন ডক্টর শামসুল আলম খান মিলন, নূর হোসেন সহ আরও অনেকেই। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 12 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে নীলফামারী জেলা। কনকনে শীতে জুবুথুবু সাধারণ মানুষ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দুর্ঘটনা এড়াতে যানবাহনকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষেরা। ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন বীজতলা এবং ফসলের ক্ষেত। ঠান্ডায় কষ্ট পাচ্ছে বিভিন্ন গবাদি পশু। একই চিত্র রাজশাহী, রংপুর, নওগাঁ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। এছাড়া পিসিবি ট্রাক সেল সহ চালু থাকা খাদ্য বান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা, সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওইখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। তো এখন সরকার এটাকে উইপেন হিসেবে ওই দেশের সরকার এটা করবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো আমি আপনাকে একটু এসে দিতে পারি এই খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কি, যে আমরা মানতে বহুমুখী সোর্স ওপেন করে যাচ্ছি, চেষ্টা করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, মানে এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে বিক্রি করতে চাও, সেটাও আমরা কিনতে চাচ্ছি। তা আমরা আবার থাইল্যান্ড আছে। তো সুতরাং আমরা
চাই যে ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয় এবং তুলনামূলক সস্তা হয়। আমরা চাই জিনিসটার মধ্যে সহসায় জিনিসটা সেন্স প্রিভেল করুক, আমরা এটা পেতে থাকি। কিন্তু না, যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই কিন্তু, তাই না কথা যে আপনি অমুক দেশে পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না। আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়ে নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়ে নাই কিন্তু না, আমাদের কোনো এই ধরনের ইয়ে নাই। এখন ব্যক্তিগতভাবে কারো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার উপর আসলে উন্মুক্ত আকাশ, এখন এটাতে কোনো হাত তো কারণ নাই, যে যাকে খুশি ইয়ে করতে পারে। এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। টিসিবির মাধ্যমে মাসে 50,000 মেট্রিক টন চাল কিন্তু শুধু টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে ওএমএস। আবার আমাদের খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস আছে, তো বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজনটা আমাদের অনেক আছে, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। সেটা তো ঘাটতি হবে না নিশ্চয়ই স্যার? আশা করছি আমরা এখন পর্যন্ত কোনো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে এখন পর্যন্ত কোনোটাতে হাত দিই নেই, কোনোটাতে এখন হাত দেয় নেই, কমানোর জন্য এখন হাত দেয় নেই। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভোজ্য তেলের বাজার আবার অস্থির হয়েছে। কাঁচা বাজারগুলোতে সয়াবিন তেলের দেখা মিলছে একেবারেই কম। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে আছেন তিনি। মেজবা, বাজারগুলোতে ভোজ্য তেল সরবরাহের কি অবস্থা এটি জানাবেন, এবং আরেকটি বিষয়, আপনি তো বেশ কয়েকটি বাজার ঘুরেছেন, তো নিত্যপণ্যের দরদামের আপনি কোনো কম বেশি দেখছেন কিনা? কথা আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি যে সয়াবিন তেলের যে বাজারে একটি সংকট তৈরি হয়েছে। একদিকে যে খোলা যে সয়াবিন তেল আছে সেটির কিন্তু দাম কয়েক গুণ গেল এক মাসে কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে, সেটি কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা, কিন্তু টিসিবির তথ্য বলছে এটি 162 থেকে 68 টাকা পর্যন্ত বিক্রির কথা, কিন্তু বাজারে কিন্তু আমরা উল্টো চিত্র আমরা পেয়েছি। এছাড়া গেল এক সপ্তাহের তুলনায় কিন্তু পাম অয়েল যে তেলটি সেটির কিন্তু 2 থেকে 3 টাকা কিন্তু দাম বেড়েছে, সেটিও কিন্তু 158 থেকে 60 টাকা টিসিবির তথ্য বলছে, কিন্তু সেটি বাজারে এসে কিন্তু 75 থেকে 80 টাকা পর্যন্ত আমরা দেখেছি বিক্রি হচ্ছে। সেই সাথে আরেকটু জানি যে বলছিলেন যে বাজার, আমি কয়েকটি বাজার ঘুরেছি, বাজার ভেদে যে দামের যে ব্যবধান, সেই সাথে টিসিবির যে মূল্য তালিকা দেওয়া হয়েছে বাজার ভেদে, সেই মূল্য তালিকা থেকেও কিন্তু কারওয়ান বাজার যে পাইকারি বাজার, সেখানে যে খুচরা মূল্য বিক্রি হচ্ছে, আমরা সবজির ক্ষেত্রে দেখেছি, আলু, পেঁয়াজ, রসুনের ক্ষেত্রে দেখেছি, সেক্ষেত্রে 10 থেকে 15 টাকা কিন্তু টিসিবির মূল্য থেকে বাজার দর বিক্রি হচ্ছে। এছাড়া আমরা কারওয়ান বাজার, এরপর হাতিরপুল বাজারে আমি এখন অবস্থান করছি। এই বাজারে কিন্তু কারওয়ান বাজার থেকে 1 কিলোমিটার ব্যবধানে কিন্তু প্রত্যেকটি পণ্যের দাম 10 থেকে 15, কোনো ক্ষেত্রে 20 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। মোহাম্মদপুর টাউন হল বাজারেও আমরা দেখেছি এখান থেকে আরো 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রতিটি সবজির দাম বেড়ে গিয়েছে। যদি সাধারণভাবে বলতে চাই যে সবজির দাম বেগুন, যেটি কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, এখানে এসে হাতিরপুল বাজারে সেটি এসে কিন্তু 80 টাকা পর্যন্ত ঠেকেছে, এবং টাউন হল বাজারে গিয়ে এটি কিন্তু 100 টাকা পর্যন্ত ঠেকেছে। এরকম প্রতিটি পণ্যের দাম কিন্তু বাজার ব্যবধানে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যদি গেল এক সপ্তাহের তুলনায় টিসিবির তথ্য মতে 1 সপ্তাহের মধ্যে 6টি পণ্যের দাম কিন্তু বেড়েছে। এর মধ্যে পাম অয়েল তেল থেকে শুরু করে ছোলা, রমজান মাস আসছে, ছোলার দামও কিন্তু 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এছাড়া ভোজ্য তেলের দাম তো বাড়তি আছেই, গেল এক মাসের কিন্তু সরকার কিন্তু সেই এটা কর ছাড় দেওয়ার পরেও কিন্তু এর দাম কিন্তু বেড়েছে, দামের কিন্তু কমার, এবং যেটি সংকট তৈরি হয়েছে বাজারে আমরা দেখেছি যে খোলা তেলের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা দেখেছি যে কিছু অভিযোগও পেয়েছি যে বোতলজাত যে তেলগুলো আছে এই তেলগুলো কিন্তু খোলা
খুলে বিক্রেতারা বিক্রি করছেন এবং সংকটের কথা বিক্রেতারা বলছেন, কিন্তু আমরা দোকান ঘুরে দেখেছি যে পর্যাপ্ত সরবরাহ কিন্তু রয়েছেন, কিন্তু বিক্রেতারা যেটি অস্বীকার করছেন। অনেক ক্ষেত্রে বলছেন যে স্টক শেষ হয়ে গেছে, একজন ক্রেতার কাছে কিন্তু দেওয়া হয়েছে। এরকম নানা রকম সংকটের অজুহাত তারা দিচ্ছেন। সব মিলিয়ে ক্রেতারা যেটি বলছিলেন যে আসলে বাজার ব্যবস্থাপনার যে ত্রুটি, এই ত্রুটিটা যদি সংশোধন করা যায়, সেটা আইনের যে পদক্ষেপ সেটি যদি নেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রে এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ছিল কথা বাজার নিয়ে সবশেষ। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। সেখানকার গডফাদারদের বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পায় স্থানীয়রা। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরেই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যায় শেখ পরিবার। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল হক। এটি হলো খুলনার আতঙ্ক, সেই শেখ বাড়ি, যাকে বলা হতো খুলনার গণভবন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে শেখ বাড়ির দুর্নীতির কথা। লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরবাংলা রোডের দোতলা বাড়িটি আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলকও, কিন্তু সবাই একে শেখ বাড়ির নামে চেনেন। সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির মতোই সবাই এটিকে চেনেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইরা সবাই ঢাকায় থাকলেও খুলনা গিয়ে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িটিকে ঘিরে হতো সব কার্যকলাপ। গত 16 বছর এই বাড়িটি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। মনোনয়ন, বাণিজ্য, চাকরি নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু হতো এই বাড়ি ঘিরে। এখানে সারা রাত্রি তো মানে মোটরসাইকেলের জোয়ার থাকতো। ওনারা যদি আসলি করে রাত 12টা দিন মানে দিন কি রাত কি মানে এগুলো মনে হচ্ছে। একটা সময় খুব দীর্ঘ সময় ধরে খুলনার বিশেষ করে রাজনীতি, ব্যবসা, ঠিকাদারি কাজ ইত্যাদির কেন্দ্রবিন্দু ছিল শেখ বাড়ি। এবং খুলনার কোনো রকম ঠিকাদারি কাজ বলি বা অন্য যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলি, সেটার এক ধরনের বলা চলে যে অনুমতি সেখান থেকে নিতে হবে। শেখ বাড়ির 5 ভাই হলো শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। বর্তমানে তারা সবাই আত্মগোপনে। শেখ সালাউদ্দিন জুয়েল গত 5 থেকে 6 বছরে তিনি একাই 90টি কার্গো দখল করেছেন, যার বাজার মূল্য 400 কোটি টাকা। এভাবেই সকলেই নানা কৌশলে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শেখ হেলাল তার পরিবারের সদস্যদের তদবির এড়িয়ে যাওয়ার সাহস ছিল না কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরও। বিশেষ করে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে শেখ হেলাল পরিবারের দাপট ছিল সবচেয়ে বেশি। ক্ষমতা থাকলেই তো কিছু ব্যবহার করছে। এই ক্ষমতা সিমেন্ট কোম্পানি তো সম্পূর্ণ সিমেন্ট ফ্যাক্টরি সংসদে চুক্তি, তুমি আমার ভাড়া নাও না নাও, আমার মাসে 3 টাকা দিতে হবে। শেখ বাড়ির সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত সহ অভিযুক্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের। খুলনার শেখ বাড়ি ছিল একটা মূর্তিমান আতঙ্ক, যে আপনি যে কোনো ডিপার্টমেন্টের টেন্ডার বলেন, ঠিকাদারি বলেন, যে কোনো কাজ শেখ বাড়িকে ভাগ না দিয়ে খুলনার কোনো ব্যবসায়ী রাত পর্যন্ত কোনো ব্যবসা করতে পারে না। এইটা হলো বাস্তবতা। গত 15 বছরের একটি স্বৈর শাসক মাফিয়া সরকার, যারা এখন পলাতক, তাদের পরিবারের একটা অংশ খুলনায় বসবাস করত, যারা জাতির পিতার ভাতিজা দাবিদার হয়ে খুলনা শহর না খুলনা বিভাগ সমস্ত নিয়ন্ত্রণের জায়গা ছিল শেরে বাংলা রোডের বাড়িতে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগরে বসেছে দিনব্যাপী প্রজাপতি মেলা। প্রজাপতি সংরক্ষণ এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে 14তম প্রজাপতি মেলার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল হাসান। মেলা ফিরে ভিড় জমে প্রকৃতিপ্রেমীদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। প্রজাপতিটা
যখন তখন। প্রজাপতি মন ডানা নেই তো কি, তাই প্রজাপতি সাজতেই বায়না করা শিশুরা ফেস পেইন্টিংয়ে গালে আঁকিয়ে নিচ্ছেন প্রজাপতির ছবি। এভাবেই প্রাণ আর প্রকৃতির এক সম্মিলনস্থল হয়ে ওঠে প্রজাপতি মেলা। প্রজাপতি আমার ভীষণই ফেভারিট, আমার ভীষণ ফেভারিট। এর জন্য প্রজাপতি মেলায় আজকে এসে অনেক ভালো লাগছে, ছবি আঁকবো আজকে। প্রজাপতির শাড়ি, প্রজাপতির গহনা, গালের প্রজাপতি, মানে নিজেকেই প্রজাপতির মতো ফিল হচ্ছে আর। রাঙা মেঘের মতন উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে প্রজাপতি মেলার আয়োজন করে প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। এই প্রজাপতি মেলার যে মূল আসলে আমাদের আয়োজন সেটা হচ্ছে গণসচেতনতা। প্রজাপতি টিকে থাকলে পরিবেশ ভালো থাকবে, গাছপালা থাকবে, আমরা অনেক অক্সিজেন পাবো, আমরা জলবায়ু যে সমস্যাগুলো আছে মোকাবেলা করতে পারবো। মেলায় প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সকালে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান। আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে আমাদের সমাজে বৈচিত্র্য টিকে থাকে এবং এর মাধ্যমেই কিন্তু টেকসই একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। ফলে আজকের এই মেলার অঙ্গীকার হোক সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি কর্ম থেকে বিরত থাকে। শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন মুগ্ধতা ছড়ায় প্রজাপতি মেলায়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, যত আগে নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীল হবে দেশ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভায় বিএনপি নেতারা বলেন, 90-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। পালাবদলের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে গণতন্ত্র ও ভোটাধিকারের আকাঙ্ক্ষা থেকে, এমনটা উল্লেখ করে তারা বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন আয়োজন। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। পতিত স্বৈরাচার ভারতে বসে চক্রান্ত করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে সোচ্চার ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ ১৯ বছর পর সকালে টাউন হল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা জানান জামায়াত আমির। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা সহ ৬টি জেলার নেতাকর্মীরা অংশ নেন। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে
আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে এদেশ আমাদের সবার। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত রুলা সম্মেলন 2024 এসব কথা বলেন তিনি আরও বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের সংস্কারের জন্য ব্যাপক রোডম্যাপ নেওয়া হয়েছে। আইনের শাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা বিচার বিভাগের সাথে জনগণের একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলেও জানান তিনি। আমরা যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি, সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয়। ভোজ্য তেলের তেলস্মার্তি কাণ্ড যেন থামছেই না। একদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট, অন্যদিকে বাড়ছে খোলা তেলের দাম। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। বোতলজাত তেলে নেওয়া হচ্ছে নির্ধারিত মূল্য থেকে বাড়তি দাম। ক্রেতা বিক্রেতা উভয়ের অভিযোগ, সংকট তৈরি করে সুবিধা নিচ্ছে কর্পোরেট সিন্ডিকেটগুলো। মেজবা হাসানের রিপোর্ট। এখন দোকানে কোনো তেল নাই। আমার যেটা আছে ওটা আমার কাস্টমারের আমি একটা কাস্টমার, আমি কোথায় যাব আপনি বলতে পারবেন? আমরা তো এই দোতলায় যাব। ক্রেতা বিক্রেতার মধ্যে এই তর্কেই অনেকটা স্পষ্ট তেল নিয়ে তেলস্মাতির গল্প। আপনাকে তেল দেয় না। দোকানে পর্যাপ্ত তেলের বোতল দেখা গেলেও বিক্রির তেল নেই বলছেন এই বিক্রেতা। তা নিয়ে দুজনের এই বাকবিতণ্ডা। সাজিয়ে রাখছেন, আবার বলছেন যে বিক্রি হয়ে গেছে। 2 লিটার আর এই আনা আছে 6 লিটার, ওটা তো সারের প্রথম আইসি বলছি এগুলো এখন ডেলিভারি যাবে গা, এগুলো নামাই দিতেছি। আমি সয়াবিন তেল কেনার জন্য এই পর্যন্ত মার্কেটের শেষ সীমানা থেকে এই পর্যন্ত আসছি। প্রত্যেকটা দোকানে মোটামুটি কোয়ান্টিটিতে তেল আছে, কিন্তু তারা জানাচ্ছে যে এটা আমার এইমাত্র বিক্রি হয়ে গেছে, এর কাস্টমার নাই, বিক্রির যোগ্য নাই। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে একটু কম দেখা মিলেছে সয়াবিন তেলের বোতল। তবে বিক্রেতাদের মুখে সংকট দ্বিগুণ। সেই সাথে খোলা তেলের দাম বেশি হয়, রয়েছে বোতলজাত তেল খুলে বিক্রির অভিযোগও। এই সরকারকে ওই কোম্পানিকে ধরা, কোম্পানি ধরবে ডিস্ট্রিবিউটার যদি মার্কেটে মাল পায় তাহলে দোকানদারকে দেবে। লুজ তেলের থেকে গ্যালন বোতলের জাত কম পড়ে রেট, এই অনুযায়ী আমরা কিন্তু মেলা দিন লুজটা সয়াবিন তেল আমাদের ফর্তা হয় না দেখে মার্কেটের মধ্যে পর্যাপ্ত গ্যালন সরবরাহ ছিল দেখে আমরা গ্যালনে সবাই বিক্রি করছি। অনেক বেশি, কই ছিল 52 টাকা, কই 82 টাকা কেজি। 1 কেজি তেল কিনতে যদি 182 টাকা দিয়ে, তাহলে মাসে চাউল কিনবো কত দিয়ে, ডাল কিনবো কত দিয়ে বলেন? শুধু ভোজ্য তেলের নয়, আমদানি শুল্ক কমানোর পরেও কমেনি পেঁয়াজ ও আলুর দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যে রেট ছিল মোটামুটি ওই কিন্তু আরদের মধ্যে সাইড বাজার একটু বাড়তি আছে। ছোট ব্রয়লারটা অনেক বেশি দাম, বড়টাতে ছোটটা প্রায় 20-25 টাকা গ্যাবে আরদেই কিনা লাগে। অবস্থা সুবিধার না, সবজি কিনতে মাংসের খরচ বাইরে হয়ে যায়। অগ্রিম শীতের সবজি বাজারে আসলেও দামের তেমন পরিবর্তন নেই। এক বাজার থেকে অন্য বাজারের ব্যবধান প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 50, আলু 90 টাকা। আলু পুরানটা 80 টাকা কেজি, নতুনটা 120 টাকা কেজি, লাউ 60 টাকা পিস। শীতকাল আসছে না, দাম কমে নাই, দাম আরো বাড়ছে। সিরিয়াল দরকার মনে করেন এই চাউলটাই আনতে যাই, এইটা না করি দোকানে কমাইলেই ভালো। সিন্ডিকেট দমনে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি অতি মুনাফাভোগীদের আইনের আওতায় নেওয়ার দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা একিউএয়ারের বাতাসের মান সূচকে এ সময় ঢাকার স্কোর 242। একিউ সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে একিউআই স্কোর 190 নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হোচিমিন সিটি। সমান স্কোর 190 নিয়ে এ তালিকা তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের দুটি শহর করাচি ও লাহোর।
2023 সালেও বায়ু দূষণের শীর্ষে ছিল বাংলাদেশ। বায়ু দূষণের ফলে প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে পঞ্চগড় সদরের হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। ভোরে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন। এতে আনোয়ারের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়। এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস.এম. মাহবুবুল আলম এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এস.এম. মাহবুবুল আলম জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর জোর দিয়েছেন। 2025 সালের জানুয়ারিতে ঢাকায় বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং আরেক আসামি রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দিন জানান, বিকেলে তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে চন্দনের 7 দিন এবং রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বুধবার কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে এবং পরদিন চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। গত 26 নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার ঘটনায় আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বাবা 31 জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। হামলার ঘটনায় এ পর্যন্ত 6টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 41 জনকে। তাদের জন্য চন্দন দাস 7 দিন এবং রিপন দাস 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। আমরা ধরে নিয়েছি যে আমরা আরও ওই রিপন দাস এবং চন্দন দাস এদের দুজনের কাছ থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমরা আরও গুরুত্বপূর্ণ আসামি তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা গ্রেফতারের ব্যবস্থা নেব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে ভারত। দুপুরে দিনাজপুরের হিলিতে স্থানীয় একটি কলেজ মাঠে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ব্যবসায়ীদের সাথে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করতে চায় তারা বোকার স্বর্গে বাস করে। সুধী সমাবেশে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোর সদর উপজেলার চট্টে বাড়িয়া আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। তাদের অভিযোগ, চট্টে বাড়িয়া আশ্রয়ন প্রকল্পের মোট 120টি ঘর ছিল। বিগত সরকারের সময় পুনর্নির্মাণের জন্য সবগুলো ঘর ভেঙে সেখানে 90টি ঘর নির্মাণ করা হয়। এতে করে 30টি পরিবার ঘর বঞ্চিত হয়। পুলিশ বলছে, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী আশ্রয়ন প্রকল্পে গিয়ে সচ্ছল ও স্বৈরাচার হাসিনা সরকারের সমর্থকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করে। এ নিয়ে বঞ্চিতদের মাঝে ক্ষোভ তৈরি হয়। এক পর্যায়ে দুপুর 12টার দিকে বঞ্চিতরা আহমেদপুর ব্রিজ এলাকায় নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে দিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বাংলাদেশি, তাই এখানে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নেই।
A Chattogram court today placed 2 accused on remand in connection with the murder of advocate Saiful Islam Alif, who was hacked to death during a clash between the followers of former ISKCON leader Chinmoy Krishnodas, police and a group of lawyers on 26 November. The 2 accused are Chandan Das and Ripon Das. Chattogram Metropolitan Magistrate Qazi Shoriful Islam passed the remand order after Kotwali police produced them before the court. The court granted a 7-day remand for Chandan and a 5-day remand for Ripon Das after the hearing. They were produced before the court today amid tight security measures. Earlier on Thursday, police arrested Chandan from Bhoirab Kishorganj and Ripon from Anwara Chattogram. Carrying a machete, wearing a helmet with an orange t-shirt and black pants, the accused Chandan was seen hacking Saiful several times in video footage that has circulated since the incident. চন্দন দাস 7 দিন এবং রিপন দাস 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। আমরা ধরে নিয়েছি যে আমরা আরও ওই রিপন দাস এবং চন্দন দাস এদের দুজনের কাছ থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমরা আরও গুরুত্বপূর্ণ আসামি তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা গ্রেফতারের ব্যবস্থা নেব। Accusing India of trying to destabilize the interim government, BNP senior leader Dr. Khondokar Musharraf Hossain said no country would succeed in hatching a conspiracy against the 18 crore united people of Bangladesh. He said this while addressing a discussion at National Press Club. Pro-BNP student leaders of Daksu and the All-Party Students' Unity of the 90s arranged the program, marking the fall of Autocracy Day. On 6 December 1990, military dictator H.M. Ershad stepped down in the face of a mass upsurge and handed power over to a caretaker government, ending his 9 years of autocratic rule, which began with his coup on 24th March 1982. The BNP Standing Committee members said various conspiracies are being hatched over minor issues. সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। Do not threaten those who are ready to sacrifice their lives for Bangladesh, said Jamaat-e-Islami Amir Dr. Shafiqur Rahman in a warning to India and Awami League. He urged them not to threaten those who were ready to give their lives in the war even after losing an arm or becoming disabled. He said this while addressing an activists conference of the Jamaat Metropolitan Unit held at the Kumilla Town Hall in the city today. Bangladesh will not tolerate any form of aggression or territorial infringement, he said, stressing that no inch of the country's land would be surrendered to anyone. আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। Islami Andolon Bangladesh chief Said Razaul Karim said India media outlets are spreading propaganda against Bangladesh to create anarchy in the country. He said this while addressing a conference of Islami Chhatro Andolon at Shorawardi Uddan in the morning. The party leaders said a vested quarter is instigating for war in various ways. They warn any threat against Bangladesh's sovereignty will be thwarted along with the people of the country. কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না, কেউ যদি আমাদের চক্ষু তুলে
ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাওকে ভেঙে দেব ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না, বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই। এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে। আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার ফ্যাসিস্ট হবে, আমাদেরকে জুলুম করবে, আমাদের মাথায় নূর রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করবে, বাংলাদেশের জনগণ দেখতে চায় না। A suspected Bangladeshi cattle lifter was gunned down allegedly by Indian Border Security Force along Panchgore border on Friday, said Border Guard Bangladesh. The development comes at the time when tension has heightened between the neighboring countries over the attack on Bangladesh mission in Tripura's Agartala. The deceased was Anwar Hussain. The BSF claimed that when alleged smugglers tried to attack them with weapons, forcing them to retaliate by firing, Anwar died on the spot. Later, the BSF took away his body. Hearing the sound of firing from the border, the BGB also blank fired. A flag meeting will be called to bring back the body, the BGB officials said, adding that they will formally protest the incident. আবারও নাগালের বাইরে দেশের সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি, যা জীবনযাপনের ব্যয় আরও বাড়িয়েছে। নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.51%, আর মূল্যস্ফীতি বেড়েছে আরও বেশি 1.14%। ফলাফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। বর্তমান বাস্তবতায় আপাতত মূল্যস্ফীতি নাও কমতে পারে আশঙ্কা করে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদ শাহাদাত হোসাইন সিদ্দিকের। আরাফাত ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। এই ঘাতক কতটা নির্মম হতে পারে, নিম্ন আয়ের মানুষেরা তা হাড়ে হাড়ে টের পান। পকেটে টান পড়ে মধ্যবিত্ত মানুষজনেরও। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, কারণ আয়ের বড় অংশ চলে যায় খাদ্যের পেছনে। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, তাদের তো অসুবিধা আছে না। অসুবিধা আছে যে মধ্যবিত্ত যারা গরিব মানুষ যারা, তাদের সারা মাস বেতন পেয়ে আমাদের ছেলে সন্তানের দিকে তাকাইয়া আমরা একটা জিনিস কিনে খেতে পারছি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গেল নভেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি অক্টোবরের চেয়েও প্রায় 1% বেড়ে হয়েছে 13.80%, আর নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 11.38%। যদি সার্বিক অবস্থা বিবেচনা করেন তাহলে মূল্যস্ফীতিতে স্টিল না কমার একটা শঙ্কা রয়েছে। সেই শঙ্কাটা হচ্ছে যে আমরা যে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে ইন্টারেস্ট রেট কমানোর কারণে, এবং বাজারে যে পরিমাণ টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে সেটারও কিন্তু প্রভাব রয়েছে, এবং ফিউচার কনসিকুয়েন্স হবে যখন সেই টাকা বাজার থেকে উঠানো হবে তখনও কিন্তু আবার সুদের হার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। দারিদ্র্যের কষাঘাতে বস্তিতে বাস করা এসব মানুষ মূল্যস্ফীতির হিসাব নিকাশ বোঝেন না। তাদের চাওয়া নিত্যপণ্যের দাম কমুক, দুবেলা দুমুঠো খাবার জোগাতে যেন হিমশিম খেতে না হয়। অভাব সংসারে দুইজনে কর্ম করিয়া সংসার চলে না ঢাকা শহরে। যে টাকা কামাই করি ও টাকা ঢাকা শহরে খরচা যায় আমার। ঘর ভাড়া দিব না খাইব, বস্তিতে ঘর ভাড়া হইলো 10,000 টাকা করে, 400 টাকা জমা দিয়ে রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে দেন? এক ঘরে 10 জন ফ্যামিলি, একজন রথের কামাই যদি 80-90 টাকা আলুর কেজি খাইতে হয় তাহলে একটা ফ্যামিলি কেমনে চলে? নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ও খাদ্যপণ্যের উৎপাদন খরচ কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। ফরেন কারেন্সি রিজার্ভের যে স্থিতিশীলতা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর গুলশান থেকে শুরু হয় এই পদযাত্রাটি কিছু দূর এগুলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের সমঝোতায় স্মারকলিপি দিতে 3 সদস্যকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। সমসাময়িক ঘটনায় ভারতীয় গণমাধ্যমের
ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ইনকিলাব মঞ্চ। স্মারকলিপি প্রদান শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার আহ্বান জানায় সংগঠনটি। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন পদযাত্রাকারীরা। তাদেরকে আমরা বলেছি, দেখুন আগের সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই, প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন, আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন।